নমস্কার। আজকে সকালবেলাতে আবার যাচ্ছি আমি দোকান খুলতে। এদিকে জোড়া শালিক দেখা যায়, আর এইদিকে না কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেটা অনেক মেঘলা মেঘলা হয়ে আছে। কালকে ওদের দিনে হয়েছিল, তাই জন্য জল আর রাস্তা দেখা যাচ্ছে না, বেশ মেঘলা মেঘলা ওয়েদারে। চলো দোকানটাই খুলি। জিরে অবধি হয়েছে, আলু মটর, সাবান জিরে, লঙ্কা চা, পোস্ত, সয়াবিন। পোস্ত একটা ছোট্ট প্যাকেট দিয়েছি দেখ, সয়াবিন, বিস্কুট 2 রকমের, ডাল হয়ে গেছে। হ্যাঁ, আজকে সকালবেলাতে দোকান খুলেই বনি হলো, আর কালকে একদম মন্দা গেছে, খদ্দেরই ছিল না। ওই যায় আর কি মাঝে মধ্যে এরকমই। প্রায় দিনই অনেক ভিক্ষুকেরাই আসেন, তবে আমার কাছে খুচরো না থাকলে সবজি যেটা পছন্দ ওনাদের সেটা আমি এক মুঠো করে দিয়ে দিই। আজও তাই করলাম। আর এদিকে দেখতে দেখতে বাপিও চলে এসছে বাজার থেকে নতুন নতুন সবজি নিয়ে। আর এই দোকান দিতে গিয়ে আমার যেসব অভিজ্ঞতা হয় তারই আজকে টুকরো টুকরো কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি চলুন। এই যে বাবা নানান রকমের সবজি আনে, তার মধ্যে মাঝে মধ্যে কলমি শাক থাকে। আগের দিনই একদল পুচকা পাচকা বাচ্চারা আমার কাছে এসে জিজ্ঞাসা করেছে এটা কি ধরনের শাক। হিন্দি ভাষী, আমার রাজ্যের বাইরের রাজ্য থেকে তারা এসছে, বরেলি বলে যে শহরটি আছে সেখান থেকে। আসলে আমাদের এখানে চারপাশে নানান প্রজেক্টের কাজ হয়, বাইরে থেকে বহু মানুষের যাতায়াত থাকে। সেই সূত্র ধরে তারা যখন আমাকে জিজ্ঞাসা করেছে, আমি যখন বলেছি এটা কলমি শাক, তারা তখন আমাকে জিজ্ঞাসা করেছে কিভাবে রান্না করতে হবে একটু বলে। আমি তো রান্না বান্নায় ভীষণ এক্সপার্ট, যদিও বেসিক রান্নাগুলো জানি, তা বলে কলমি শাক ওর তো স্বাদই আমি জানি না আর রেসিপি। সঙ্গে সঙ্গে বুদ্ধি খাটিয়ে আমি ওদেরকে বললাম কটা ঢ্যাঁড়স নিয়ে যাও, ভাতে সেদ্ধ দিয়ে খাবে, আর আন্ডা নিয়ে যাও, ওই ডিমের ঝোল দিয়ে তোমরা খেয়ে নেবে। সঙ্গে সঙ্গে ওদের থেকে প্রশ্ন আসলো তাহলে আমরা 4 জন আছি, কতটা চাল নেব সেই অনুযায়ী তুমি চাল দিয়ে দাও। আসলে ছেলেগুলো খুবই বাচ্চা বয়সের, ওই 17 থেকে 22 বছরের মধ্যে হবে। বাড়ি ছেড়ে এত দূরে, ওরা এত কিছু বোঝেও না জানেও না, সুতরাং হয়তো আমাকে গার্জেনের মতনই প্রশ্নগুলো করেছিল। আমিও বুদ্ধি খাটিয়ে 600 মতন চাল দিয়েছিলাম প্রত্যেক দিন। তারপর থেকে ওই চালটাই যখন ওরা নিয়ে যেত তখন বুঝলাম আমার অনুমানটা মোটামুটি ওদের কাজে লেগেছে। আর এই যে নতুন নতুন সবজি আসার পর মানুষের ভিড়টা একটু জমে ওঠে, আজও তেমনি। কয়েক বছর আগে শীতকালে আরেকটা মজার ঘটনা ঘটেছিল, যেটা বাবার সাথে। আমারই এক বন্ধু ধনেপাতা কিনতে এসেছিল। সে কিনতে এসে প্রায় 500 গ্রাম ধনেপাতা নিয়ে ওজন করেছিল, বলেছিল কাকু এটা আমাকে দিয়ে দাও। আমার বাবা তখন বলেছিল এত ধনেপাতা নিতে নেই, খুব জোর 200 নাও। সে তখন রিপ্লাই করেছিল এই যে শাক আমরা 1-1.5 কিলো নিয়ে যাই তখন তো এতটুকু হয়ে যায়, তাহলে ধনেপাতা অতটুকুতে হবে, সেটা তো কমে যাবে। আমার বাবা তখন হাসবে না করে উত্তর দেবে বোঝাবে সেটা খুঁজে না পেয়ে বলেছিল তোমার মাকে ফোন করে জেনে নাও তুমি কতটা নেবে। যখন ওর মাকে ফোন করেছে, ওর মা তখন মনে হয় বলেছিল 100 নিতে, সেটাই নিয়েছে। এরকম হাজারো ঘটনা ঘটে। দেখা যাচ্ছে, তোমাকে দেখা যাচ্ছে। হিরো 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 হয়ে গেল, দেব হয়ে গেল, দেব। ওই ওই খোঁজে যাইতে পারবো না, পাবো না, পাবো পারো তো আসো, কে আসো। ও
কাকিমা হিরোইন চলে এলেই হিরো না। কাস্টমাররা ক্যামেরা দেখলে বেশ খুশি হয়ে যায়, তো এইভাবেই আড্ডাও হয়ে যায় দু এক কথায়, এইভাবেই দিনটা কেটে যায় আমার। আমি এখন অঙ্ক কষছি, বাবার এনে দেওয়া বাজার থেকে সমস্ত জিনিসপত্রের দামগুলো কষে নিচ্ছি এবং বুঝে নিচ্ছি। বাবা বাজার থেকে যে সমস্ত জিনিসপত্র এনেছে সে বস্তাগুলো এখন সিল কাট করে দেবো। চলো প্রথমে আটা আর ময়দা মেখে ফেলি। আটা শেষ হয়ে এসছে, ওই জন্য এক বস্তা আবার আটা নিয়ে এসছে, সেটাকে তুলতে হবে। আটার বস্তা খোলার জন্য আমি এখন ময়দার বস্তায় বসে পড়েছি। আর এই যে ব্লেড দিয়ে খুলবো, ব্লেড। আটা ময়দার ফাঁকা বস্তাগুলোকে এবার গুছিয়ে নিয়ে একটা জায়গায় রেখে দিতে হবে। ওই যে এগুলো বিক্রি হয়, ফুল হয়ে গেছে, জায়গায় নেই। এই দেখো, এই যে আটা আর এই যে ময়দা, বোঝা যাচ্ছে কিন্তু এটা একটু বেশি ফ্রেশ সাদা, আর এটা একটু ঘিয়া ঘিয়া কালার। আর না, আটাটা একটু ভারী ভারী টাইপের হয় আর ময়দাটা সফট, দারুণ সফট। আটা ময়দার পার্থক্যটা এর জন্য দেখালাম, অনেকেই এটাও বুঝতে পারে না, বিশেষ করে ছেলেরা আসলে এই কনফিউজটা খুব বেশি করে থাকে। এসেই বলবে আটা দাও, আটা দেওয়ার পর বলবে এটা তো ফ্রেশ নয়। তখন আমরা যদি বলি ময়দা দেবো, বলে হ্যাঁ দেখাও। দেখানোর পর সেটা পছন্দ হয় কারণ ওটা বেশি ফ্রেশ। ওটা নেয়ার পরে সে বলবে এটা দিয়ে কি রুটি হবে। ময়দার রুটি সাধারণত আমরা খেয়ে থাকি না, আটার রুটি খেয়ে থাকি। তারপরে আবার আমি তাকে ঘুরিয়ে আটা দিই, এই কর্মকাণ্ড চলতেই থাকে প্রায়। এই সূক্ষ্ম পার্থক্য যদি মেয়েরা না করতে পারতো তাহলে কিন্তু ভীষণ কথা হতো, কিন্তু ছেলেরা না পারলে অতটা হয় না। আচ্ছা কেন এরকম হুট করে সব নিয়মগুলো পাল্টে যায়? ছোট থেকে তো ছেলে মেয়ে আলাদা বিভেদ করে বড়ই হই না, এক টিউশন পড়ি, এক স্কুলে পড়ি, একই রকম রীতিনীতির মধ্যে বড় হই, তারপরে সব পাল্টে যায়। একটা ঝড় গেল, যখন খদ্দেরের ভিড় হয় একসাথে অনেকগুলো হয়, আর কালকে যখন ভিড়ই ছিল না, ছিলই না, আমি সেই নিজে নিজে বোর হয়ে যাচ্ছি বসে বসে, এরকম ব্যাপার। আর আজকে ওই যে যখন ভিড় পড়বে তখন অনেকগুলো আছে না, খদ্দের টানে, এরকম ব্যাপার। এবার বন্ধ করে দেয়, নিয়ে জাম করবা। বিকেল বেলাতে আমরা একবার এসেছি নদীতে, পুরোনো ব্রিজে ঘুরু ঘুরু করতে, আর বেচারা চুলে জট লেগে গেছে। নদী ঠিক আছে, এইখানটায় দেখবে কত গভীর জল। পুরো নীল নীল আকার, সবুজ না, বললে একসাথেই পড়বো। কেন তুই একা একা নেমে যাবি, আমি কেন একা একা পড়বো সেটা বল। সামনে থেকে আছে, ব্রেক টিপে ধরে থাকবে। বাবা রে, একই করে যাচ্ছে ব্রেক, আমি জোরে টিপে ধরেছি তাও। দুপুরবেলাতে বাবা মা ডাক্তারের কাছে গেছিলো বাবাকে নিয়ে। ডক্টর যে সমস্ত কথাগুলো বলেছেন সেগুলো শুনে আমার আবার স্ট্রেস আর মন ভার হয়ে গেছে। সুতরাং বিকেলবেলাতে বেরোতেই হতো, তাই আমি আজকে ঘুরতে এসেছি। ব্রিজের তলায় আমাদের 3টে মন্দির আছে একসাথে, সেখানে। আর এখন এই যে আমার এই গানটা খুব মনে পড়ছে, ও শ্যামা ও শ্যামা, কি করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে না। আর এখানে না ডাবল ব্রিজ, এ দেখো, ওইটা অ্যাকচুয়াল আগের ব্রিজ ছিল, আর এটা নতুন ব্রিজ। আমরা পুরোনো ব্রিজ হয়ে এসেছি আজকে, ইচ্ছা করে। পুরোটাই কেন ভুলে যাবো আমরা, ভুলেই যাই অ্যাকচুয়ালি। আজকে মনে হলো যে না, পুরোনো ব্রিজ থেকে যাই,
ওদিক থেকে রাস্তা আছে নামার সুবিধা হবে, সেজন্য ওদিক থেকে এসেছি। কত শত গাছ হয়েছে, ঘাস হয়েছে, সবুজ সবুজ, কারণ কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, সেই জন্য ভালো আর কি চারিদিকটা বেশ। অনেক এসছে ঘুরতে আমাদের মতন। অনুষ্ঠান বাড়িতে আমরা এত এত টাকা দিয়ে জিপসি কিনি, ব্যাঙ্গালোরের জিপসি, লোকাল জিপসি, ফ্রির পার্থেনিয়াম জিপসি, বিষাক্ত গাছ, অথচ ফুলগুলো এত অ্যাট্রাকটিভ, এগুলো সত্যি মাথায় দিলে জিপসির মতনই সুন্দর দেখাবে। গরম লাগছে। নদীতে ঘুরতে ঘুরতে আমরা দারুণ একটা জায়গা খুঁজে পেয়েছি, যেখানে এমন স্রোত বইছে আর চুপ করে বসে থাকা যায় পা ভিজিয়ে। কি ভালো লাগছে। এই যে এঁটেল মাটি, যাই হোক কিছু একটা মাটি, আমরা জানি না, সোনা সোনা রং, এটাকে এখন ধোবো, দারুণ একটা কালার যাচ্ছে, খুব ভালো লাগছে। ভাব নোংরা ভালো। পড়ে গেলে একবারে ভেসে চলে যাবো। ব্রিজের তলায় বসে পড়েছি, কি সুন্দর আর্টটা করেছে, খুব ভালো লাগছে। দল দল দলনি, চুলটা ছাড়, ভাল লাগবে। রাঙা মাথায় চিরুনি, বর আসবে যখনই, নিয়ে যাবে তখনই। সেই ছোটবেলায় খেলতাম না, আজকে পরীক্ষা ভালো হবে, হবে না, হবে, হবে না, কিংবা সে কি আমার ভালোবাসে, বাসে না, বাসে না, খেলেছি যেটা। তারপরে আজকে মায়ের কাছে বকা খাবো, খাবো না, খাবো, খাবো না করতে করতে যখন দেখতাম খাবার ঘরে এসে দাঁড়াতো, পুরোটাকে মটকে দিতাম। ভাই কিছুতেই একটা সিদ্ধান্ত আসা যাবে না যে নাটা হ্যাঁটা হতেই হবে, জোর করে হলে হ্যাঁটা হতেই হবে। এর পথে একখানা মেলা হচ্ছিল, সেখানেও আমরা চলে গেছিলাম। তারপরে দেখলাম আমার স্কুটির চাবির রিংটা হারিয়ে ফেলেছি, তাই ওখান থেকে একটা পুচকু পাড়া, কিউট পাড়া চাবির রিংও কিনে নিয়েছি। ওখানেই বসে বসে সেই চাবিতে আমি রিংটা পরিয়েছি। তারপরে আমি গাড়ি চালিয়ে বাড়ি এসেছি। আমার বেশ ভালো লাগছিল এই সমস্ত কাজকর্মগুলো করতে। ঘুরে ফিরে বাড়ি এসেছি। বাবাকে আবার ইনসুলিন চালু করতে বলেছেন ডক্টর, সেটা শুনেই আমার সব থেকে বেশি মন অশান্ত হয়েছিল। তার জন্যই ক্ষণিকের এনার্জি নিতে বাইরে বেরিয়েছিলাম। আমি এলোমেলো ঘুরে বেড়াই, উদ্দেশ্য ছাড়াই কাজকর্ম করি, তাতেই মন কিছুটা স্থির হলে আবার ফিরে এসে সেই চেনা রুটিনে যোগদান করতে হয়। আসলে ওই ইঞ্জেকশন দেওয়া আমার ঠিক পছন্দের নয়, আর বাবা আমায় ছাড়া কারোর কাছে ডেলি রুটিনে ইঞ্জেকশন নিতেও চান না। সব কিছু নিয়ে বেশ একটু আবার ঘেটে আছি। যাই হোক, এটাই জীবন, সব কিছুই সামলা যাবে। আবার এসে দোকান দিচ্ছি, কারণ দোকানে প্রচণ্ড ভিড় ছিল, আর বাবা সারাদিন ডক্টর, ওষুধ এত কিছু করে বেশ একটু দুর্বল হয়ে পড়েছিল। আচ্ছা, এবার আমি আমার ডিউটি করি। আজকের মতন টাটা।